सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই। তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর দিকে। আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই। তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর দিকের। কালো রাস্তা রং হারায় ধূসর। কিছু শরীর কথা বলে যায় কোন গভীর রাতে ইশারায়। আমি একলা জেগে সোজাই সরসজাই। মন ঘুমায় তোমার কোলে আমি তোমার হাতের ছোঁয়া চাই, আর আমার নির্লজ্জতায় খুঁজি শুধু তোমার আবরণ। এনে দাও শিহরণ। তোমাদের মৃত্যু নিশান। আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই। বলো আমার মন চাহিদা কি মন দেওয়া যায়, জীবন দেওয়া যায়। আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই। বলো আমার মন চাহিদা কি মন দেওয়া যায়, জীবন দেওয়া যায়, হৃদয় দেওয়া যায়, শরীর দেওয়া যায়। আমি তোমায় তোমার দেহকে বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতায়। চিনি না তোমায়। আমি তোমায় তোমার দেহকে বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতায়। চিনি না তোমায়। অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?
সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতি আমার স্বপ্ন তুমি হবো চিরদিনের সাথী। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুটতে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপর এক রাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন বাজে নবীন অবসাদে ফিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সন্ধ্যা ঘনা তো যখন পাড়ায় পাড়ায় রং থাকতো বলে কিছু পথে তোলায় হিন্দি গানের কলি সত্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময়ে সময় তখন উদাস মন বলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনে গভীরতা জানতে চায় যখন খোলা চুলে হয়তো মনের মনে টাকা বসে অবহেলে চোখ নিতে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায় তার ছবি তার নাম পাতায় পাতায় হাজার অনুষ্ঠান প্রভাত দেবীর গান মন দিন গনে এই দিনের আশায় রাত জেগে নাটকের মহড়ায় তঞ্চল মন শিক্ষণের প্রতীক্ষায় রাত্রির আমিরায় যদি খোলা জানালায় একবার চোখ দাঁড়ায় বোঝেনি অদ্ভুত মন নীলাঞ্জনা তখন নিজেতে ছিল মগন
বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা কেদে কেদে কোথা বেড়াব ওই যে এরি তমস ঘন ঘোরা গহন রজনী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায় কোলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায় নিঝুম সন্ধ্যায় দূর পাহাড়ে উদাস মেঘের দেশে ওই গোধূলি রঙিন সোহাগ মিশে মনের মর্মরে বাতাস চুপি চুপি কি বাসি ফেলে রাখে হায় নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায় কোলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায় নিঝুম সন্ধ্যায়
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। কুলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যায় কোন অরূপ রূপের রাগে সুর হয়ে রায় আমার গানের আগে। স্বপ্ন কথা কলি ফোটে কি ফোটে না সুরভি তবু আঁখি ছায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। কুলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যায় কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত। কত মার খেয়েছি মুখ বুজে শুয়েছি অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম। ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি, ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। সব এলোমেলো এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক। তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল, সবাই মিলে বিলেত। রয়ে গেলে তোমরা আঁকড়ে রিপন স্ট্রিট, দুটো ঘর সিঁড়ির তলায়। নোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো। ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি, ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। রিকশায় চড়ে তুমি দুলে দুলে চলে যাও আমার পাড়া দিয়ে প্রায়। পাক ধরে গেছে চুলে, গাল দুটো গেছে ঝুলে, নিয়মিত অবহেলা। কোনো এক অফিসেতে শর্ট হ্যান্ড নিতে নিতে নখগুলো গেছে ক্ষয়ে। ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে। ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি, ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। নবীনচাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল বলিস কি রে? ডাকাত না তো কি। বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময় ডাকাতেরা তাকে ধরে। তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনার শখের পিরানটিতে কাদা জলে পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক,
নইলে তরম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময়ে তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেজে এ আর কি করা হচ্ছিল? নবীনচাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীনচাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এই কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ বোধহয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল, এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীনচাঁদ ভয়ানক চোটে বলল, যাও, তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছেড়ে বই টই ফেলে খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে, একবার চিত হয়ে একবার উপুর হয়ে। তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবলো ছোড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুছিয়ে বেঞ্চের ওপর উঠে বসলো। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীনচাঁদকে দেখিয়ে বলল, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল। কেঁদে দেশো, বড় যে হাসতে শিখেছিস। দাশু বলল, হাসবো না? তুমি কাল ধুচুনি মাথায় দেই কিরকম নাচটা নেচেছিলে, সে তো আর তুমি নিজে দেখনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম ধুচুনি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই কেষ্টা জগাই ওই যা বলতে না বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করেই বল না। দাশু বলল, কালকে শেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময়ে দুটো ছেলে, তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথায় থলি খুলবার জন্যে ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম, ফের নড়বি তো তড়াম করে মাথা উড়িয়ে দেব। তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীনচাঁদের যেমন বাবুয়ানা তেমনি তার দেমাক। সেই জন্য কেউ তাকে পছন্দ করত না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, দূর বোকা, কেষ্টা কি ডাকাত? বলতে না বলতেই কেষ্টা সেখানে এসে হাজির। কেষ্টা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীনচাঁদ তাকে দেখবা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল। কিন্তু তার পরদিন ছুটির সময়ে দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে। মোহনচাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়।
তাকে ওরকম ভাবে আসতে দেখে আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেষ্টা কই? কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীনচাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা করো। মোহন বলল, কে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বলল, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহনচাঁদ ধমক দিয়ে বলল, সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কিনা? দাশু বলল, ঠেঙাইনি তো, মেরেছিল, খুব আস্তে মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না, কতখানি আস্তে শুনি তো? দাশু বলল, সে কিছুই না, ওরকম মারলে একটু লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি, কি রকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম। এ কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে দিয়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেব। তুই সেখানে ছিলি কি না, আর কিরকম কি মেরেছিল সব খুলে বলবি কি না? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহনচাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসলো। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড়, সে এমনই চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে। তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারলো না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাতেও ঢের আস্তে মেরেছিল। এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল, তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, হারে নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেষ্টা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে 1 সের জিলিপি পাবি। আমরা বললাম, কই আমাদের তো ভাগ দিলি নে। কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কিনা, আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করে? আমি কি আর ভালো হব না ডাক্তার রায়, আমি কি আর ভালো হব না ডাক্তার রায়, তাহলে আমার মমতার কি হবে? আমাকে আপনি বাঁচিয়ে দিন, পৃথিবীতে থাকতে চাই আরো কয়েকটা দিন। ডাক্তার রায়, আমি কি আর ভালো হব না ডাক্তার রায়, আমি কি আর ভালো হব না ডাক্তার রায়, আমি কি আর ভালো হব না ডাক্তার রায়। আপনি কি চান আমার ভালোবাসা মরে যায়, শীতের মরা পাতার মতোই ঝরে যায়, কতদিন আর পড়ে থাকবো হাসপাতালে এই বিছানায় ডাক্তার রায়, আমাকে আপনি বাঁচিয়ে দিন।
যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। যখন ডাকলো বাঁশি, যখন ডাকলো বাঁশি, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া, উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া। ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া, তখন পড়তে শীতল মনকে ওরে কিছুই পাবি না। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। যখন ডাকলো বাঁশি যাবে যমুনায়, ডাকলো বাঁশি তখন রাধা যাবে বুদ্ধি আমার শানিয়ে কিছুই দৃষ্টি এড়ায় না, এদিক ওদিক বেড়ায় তবু ভুলের পাড়া বেড়ায় না। বুদ্ধি আমার শানিয়ে দার্জিলিংয়ে, রাজস্থানে, গন্ডগোলে, গ্যাংটকে, খুন খারাবি, মূর্তি চুরি, লোভীর লালা লকলকে। গল্পে আমি দিব্যি ছিলাম, গ্রীষ্ম বর্ষা শরৎ শীত। আমার গল্প সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ। তপেশ আমার সঙ্গী ছিল, সঙ্গী ছিলেন লালমোহন। বয়স একটু বাড়তি হলেও কম ছিল না টাটকা মন। তপেশ আমার সঙ্গী ছিল। উঠের পিঠে সওয়ার হয়ে নাস্তানাবুদ হলেন খুব। লালমোহনের কলমখানা অনেক লিখেও এখন চুপ। গল্পে তিনি ভালোই ছিলেন, গ্রীষ্ম বর্ষা শরৎ শীত। জটায়ুকে সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ। অনেক দেখা, অনেক জানা, অনেক কিছু করার পর স্মৃতির মধ্যে থমকে থাকা আমার পক্ষে কষ্টকর। লালমোহনার
তোপসেটারও একই দশা দেখতে পাই। ইচ্ছে করে সবাই মিলে নতুন কিছু করতে যায়। তখন আবার গল্প হবে রহস্যতেই ভর করে, ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের পথ ধরে। বুদ্ধি আমার শানিয়ে নেয়া কিছুই দৃষ্টি এড়ায় না, এদিক ওদিক বেড়ায় তবু ভুলের পাড়া বেড়ায় না। বুদ্ধি আমার শানিয়ে নেয়া